নমস্কার, আমি রমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোশিওপ্যাথি। আমি আমার পূর্ববর্তী ফরাসি বিপ্লবের ভিডিওতে বলেছিলাম যে সোশিওলজির জনক হলেন অগাস্ট কঁচ, কিন্তু আমি তখন তোমাদের পুরো সত্যিটা বলিনি। ওটা কিন্তু ছিল একটা সিনেমার ট্রেলার। আজ আমি তোমাদের পুরো সিনেমার গল্পটা শোনাতে চলেছি। আচ্ছা, জানো তো, এই যে সোশিওলজির ধারণাটা, ওটা কিন্তু অগাস্ট কঁচের একার ছিল না। এর পেছনে ছিল এক জিনিয়াস তাত্ত্বিকের, যাকে ইতিহাস প্রায় ভুলেই গেছে বললে চলে। এবং অগাস্ট কঁচ ছিলেন এই জিনিয়াস ব্যক্তিটিরই শিষ্য। এই গুরু শিষ্য মিলে ফরাসি বিপ্লব এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে ধ্বংসস্তূপ, সেখান থেকে এই সোশিওলজির বিষয়টাকে টেনে তুলেছিলেন। আজকের গল্পটা কিন্তু বেশ ড্রামাটিক হতে চলেছে। সবাই খাতা পেন নিয়ে বসে পড়ো। আচ্ছা, তোমরা কি ভাবছো বলো তো, যে আমি তখন থেকে গুরুর কথা বলছি, কিন্তু গুরুর নাম আমি বলছি না। তোমরা তো জানোই, সিনেমার হিরো সবসময় একটু দেরিতে এন্ট্রি নেয়, তাই তো? অপেক্ষা করো, নিশ্চয়ই ওনার নাম বলবো, ওনার সম্পর্কেও বলবো। গল্পটা শুরুর আগেই একটু পেছনে ঘুরে তাকাই চলো। আমরা এনলাইটেনমেন্টে কী দেখেছিলাম, যে মানুষজন সচেতন হতে শুরু করেছে, যার ফলাফল হিসেবে আমরা পেয়েছিলাম ফরাসি বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ফরাসি বিপ্লবে কী দেখেছিলাম, যে রাজনীতি কীভাবে লণ্ডভণ্ড হয়ে গেছিল, এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে মানুষের সমাজ জীবন আরও পাল্টে যাচ্ছিল। এই মুহূর্তে চতুর্দিক শুধু ক্যাওস আর ক্যাওস। তখন মানুষ ভাবতে শুরু করলো যে সমাজকে এইভাবেই চলবে? পরিবার ভেঙে যাচ্ছে, ধর্ম কেউ মানছে না, কিভাবে সমাজকে জোড়া লাগানো যাবে? এর কি কোনো ডাক্তার নেই? কিন্তু তোমরা কি বলো, ডাক্তারকে পাওয়া যাবে না? নিশ্চয়ই পাওয়া যাবে। সেই ডাক্তার হলেন আমাদের সেই অগাস্ট কঁচের গুরু, যার নাম হলো হেনরি দা সাঁ-সিমঁ। এই সাঁ-সিমঁ ছিলেন এক সম্ভ্রান্ত পরিবারের এক সদস্য। খুব ইন্টারেস্টিং ব্যক্তি ছিলেন কিন্তু। ইনি কিন্তু আমেরিকায় যুদ্ধও করেছেন, জেলও খেটেছেন। এমনকি মাঝখানে এমন ওনার চরম দারিদ্র্য এবং বিষাদপূর্ণ এক সময় এসেছিল, তিনি 6 বার নিজেকে গুলি করতে চেয়েছেন। একবার উনি একটা চোখ উনি হারিয়েছিলেন। তার মাথায় একটাই পোকা, যে সমাজ বদলাতে হবে। তিনি এতটাই পাগলাটে ছিলেন যে তিনি তার চাকরকে বলতেন যে সকালে উঠে যেন তিনি তাকে বলেন, হুজুর উঠুন, আজ আপনাকে মহান কিছু করতে হবে। ভাবো একবার কনফিডেন্স লেভেলটা। তিনি সবসময় স্বপ্ন দেখতেন সমাজ এমন হবে যেটা কোনো চার্চের পুরোহিত বা রাজা চালাবে না, চালাবে কোনো বিজ্ঞান বা শিল্পপতি। তিনি তখনই বুঝে গেছিলেন যে সমাজকে যদি আরও উন্নত করতে হয়, ঠিকভাবে শৃঙ্খলাবদ্ধ করতে হয়, তাহলে কিন্তু কুসংস্কারকে ছেড়ে বিজ্ঞানের রাস্তায় হাঁটতে হবে। এবং তিনি তখন নাম দিয়েছিলেন সোশ্যাল ফিজিওলজি। সাঁ-সিমঁ ছিলেন একটা বড় আইডিয়ার মেশিন, কিন্তু এই সব কিছুকে গুছিয়ে লেখার মতো ওনার এত ধৈর্য ছিল না। ঠিক সেই সময় 1817 সালে এক তরুণ উজ্জ্বল মুখের সাথে ওনার দেখা হয়ে গেল, যিনি তার শিষ্য ছিলেন। তোমরা বলতে পারবে তার নাম? ঠিক ধরেছ, নাম হচ্ছে অগাস্ট কঁচ। সেই সময় অগাস্ট কঁচ তার সেক্রেটারি হিসেবে জয়েন করলেন। গুরু দিলেন আইডিয়া, আর শিষ্য তৈরি করে ফেললো থিওরিতে। এই থিওরি তৈরি করতে করতে অগাস্ট কঁচ ভাবলেন যে হ্যাঁ, গুরুর কথা তো ঠিক, সমাজকে বুঝতে গেলে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে বুঝতে হবে, বা পজিটিভিজম দিয়ে বুঝতে হবে। তোমরা ভাবছো পজিটিভিজমটা আবার কি? পজিটিভিজম হলো, খুব সহজভাবে তোমাদের উদাহরণ দিয়ে বলি। আগে মানুষ ভাবতো যে যা কিছু হচ্ছে সব ঈশ্বরই করছেন, কিন্তু পজিটিভিজম বলছে যে না, আমরা যা দেখি তা প্রমাণ করি এবং সেটাই সত্য। অর্থাৎ যুক্তি দিয়ে সত্য যাচাই করাই হলো এর কাজ। অগাস্ট কঁচ বললেন যে
ফিজিক্স কেমিস্ট্রির মতো সমাজেরও কিছু নিয়ম আছে, সেই নিয়মটাকেই আমাদের খুঁজে বের করতে হবে। তখন এই বিজ্ঞানের নাম দিলেন সোশ্যাল ফিজিক্স, কিন্তু ভাগ্যটাই খারাপ। এই নাম অলরেডি বেলজিয়ামের এক পরিসংখ্যানবিদ অ্যাডলফ কোয়েটলেট উনি এই নামটা ব্যবহার করে ফেলেছিলেন। অগাস্ট কন্ত রেগে আগুন যে অন্য কারোর ব্যবহার করার নাম উনি তার বিজ্ঞানে ব্যবহার করবেন না। তখন তিনি 1839 সালে ল্যাটিন শব্দ সোশিয়াস মানে হচ্ছে সমাজ এবং গ্রিক শব্দ লোগোস অর্থাৎ জ্ঞান থেকে তৈরি করলেন সোশিওলজি বা সমাজবিজ্ঞান। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের প্রিয় সাবজেক্টের। অগাস্ট কন্ত চাইলেন এমন একটা বিজ্ঞান যেখানে সমাজের অর্ডার এবং প্রোগ্রেসকে আবার ফিরিয়ে আনবে। কন্তের এই কথা বলতে গিয়ে ওনার একটা বিখ্যাত থিওরির কথা মনে পড়লো, সেটা না বললেই নয়, খুব সংক্ষেপে আমি তোমাদের বলছি। পরে যখন কন্তের নিয়ে আলোচনা করব তখন বিশদে আলোচনা করব। সেই বিখ্যাত থিওরিটার নাম হলো ল অফ 3 স্টেজেস বা ত্রিস্তরীয় সূত্র। যেমন মানুষের জীবনকে 3টি স্টেজে ভাগ করা হয়, শৈশব, কৈশোর, যৌবন, ঠিক সেইভাবে অগাস্ট কন্ত সমাজকে 3টা স্তরে ভাগ করেছিলেন, যেই স্তরগুলোতে মানুষের ভাবনাগুলো একভাবে পরিবর্তন হয়েছে একটা স্টেজে। প্রথমটা ছিল থিওলজিক্যাল স্টেজ বা ধর্মতাত্ত্বিক সমাজ স্তর, যেখানে তিনি বলছেন যে তখন মানুষ ভাবতেন যে বৃষ্টি পড়ছে মানেই ঈশ্বর কাঁদছেন, ভূমিকম্প হচ্ছে মানেই দেবতারা রেগে গেছেন। এইভাবে ওনাদের মানসিকতা ভাবনা ছিল। পরের স্টেজে এলো মেটাফিজিক্যাল স্টেজ বা অধিবিদ্যাগত স্টেজ, অর্থাৎ কৈশোরের কালে চলে এলো। তখন মানুষ ভাবলো যে না, ঈশ্বর তো নয়, এই সব কিছু করছে প্রকৃতি, তখনও কিন্তু কোনো কিছু প্রমাণ ছিল না। এটা এই স্টেজে গেল। নেক্সট স্টেজে হলো পজিটিভিজম বা দৃষ্টবাদ স্তর, যেখানে মানুষ বা তখন প্রমাণ যুক্তি দিয়ে ভাবতে শুরু করে দিয়েছিল যে বৃষ্টি পড়ছে এর কারণ হলো জলীয় বাষ্প। তখন কিন্তু মানুষ বিজ্ঞানের চোখ দিয়ে সমাজকে দেখতে শুরু করে দিয়েছে। অগাস্ট কন্ত বললেন যে এই স্তরে মানুষ যুক্তি দিয়ে বিচার করতে শুরু করেছে, অর্থাৎ যুক্তি দিয়ে সব কিছু প্রমাণ করছে। এই সমাজকে বুঝতে গেলে অবশ্যই সোশিওলজিকে অধ্যয়ন করা প্রয়োজন। অগাস্ট কন্ত সোশিওলজিকে এতটাই ভালোবাসতেন যে এই সোশিওলজিকে উনি নাম দিয়েছিলেন কুইন অফ সায়েন্স। মানে উনি বলতে চেয়েছিলেন যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো তো বোঝা সহজ, কিন্তু সমাজকে বোঝা বেশ জটিল। তাই তিনি ম্যাথমেটিক্সকে একদম বেসে রেখেছিলেন, একটা পিরামিড তৈরি করেছিলেন এই বিষয়গুলোর, এবং সবার ওপরে রেখেছিলেন সোশিওলজিকে। তাহলে আমরা এর থেকে দেখলাম সাঁ-সিমুর যে সমাজকে বদলানো, সমাজকে নতুনভাবে তৈরি করার যে স্বপ্ন এবং অগাস্ট কন্তের পরিশ্রম, এই দুইয়ে মিলে তৈরি হয়ে গেল সোশিওলজির। তাহলে এত সমস্যার পরে আমাদের সোশিওলজির জন্ম হয়ে গেল। এর থেকে আমরা কি বুঝব? ডু পজিটিভ, থিঙ্ক পজিটিভ অ্যান্ড গেট পজিটিভ। সবাই ভালো থেকো, ভালো রেখো। আজকে এইটুকুই। পরের ভিডিওতে আরও নতুন ইনফরমেশন নিয়ে আসবো। এখানে আমাদের সোশিওলজি জন্মের পুরো যে গল্পটা সেটা এখানে কিন্তু শেষ হলো। যারা এই ভিডিওটা দেখছো, এর আগেও আরও ভিডিও যেগুলো আছে সেগুলো না দেখলে এই ভিডিওটা কিন্তু বুঝতে পারবে না, তবে কাজেই আগের ভিডিওগুলো দেখে আসবে। থ্যাংক ইউ, নমস্কার।